নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। তোহা পুরো বিকেল বাড়ি জুড়ে ভূতের মতো ঘোরাঘুরি করে সন্ধ্যায় রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তোহার জন্মদাত্রী ফাহিমা বেশ কিছুক্ষণ ডেকেছেন। তোহা জবাব দিল না। সে ফ্লোরে বসে মাথা দেয়ালে ঠেকিয়ে রেখেছে। জীবনটা যেন থেমে গিয়েছে। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিছুতেই কান্না আসছে না। জীবনটাকে তুচ্ছ মনে হচ্ছে তার। দুহাতে মুখ ঢেকে বড় করে বার পাঁচেক নিঃশ্বাস নিল। 2 মিনিটের মাথায় হিসকি তুলে কান্না আসে। নাকের পাটা হয় লাল, ছোট ছোট চোখ দুটি জলে সমুদ্র। সেকেন্ড কয়েক পর পর টি শার্টের কোনা দিয়ে জল মুছে যাচ্ছে। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা এতটাই বেদনাদায়ক যে এর কোনো কঠিন নাম দিতে ইচ্ছে হচ্ছে তোহার, যাতে শোনা মাত্রই মানুষের কষ্ট হয়। নাকের পানি চোখের পানি এক হয়ে গেল। বুক ভিজে যাচ্ছে, যেন বৃষ্টিতে দাঁড়িয়ে আছে সে। মরে যেতে ইচ্ছে করছে। তোহা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবে, এখানে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আজ মরবো আমি। তোহা বিছানায় উঠে শক্ত দেখে একটা ওড়না নেয়। এরপর আবার কি ভেবে ওড়নাটা রেখে দেয়। সিপটিফিন নিয়ে চেয়ারে বসে বাম হাতের দিকে ঝিম মেরে তাকিয়ে থেকে ভাবে, সিপটিফিন দিয়ে রগটা কেটে ফেললে কেমন হয়। সে সিপটিফিন তার সেন্সিটিভ ত্বকে স্পর্শ করতেই স্যাঁত করে উঠে। না, সিপটিফিন দিয়ে হবে না, কষ্ট হবে খুব। কষ্ট করে মরা যাবে না, এমনিতেই বুকে অনেক কষ্ট। তোহা গুগলে সার্চ দেয় সুইসাইড করার সহজ উপায় কি। না, কোনো উপায় নেই। কিছু ওয়েবসাইটে বদমাস কিছু ছেলে এই প্রশ্নের উত্তরে বলেছে, ছাগলের দড়ি আর কচু গাছ দিয়ে চেষ্টা করুন। তোহার জীবনটা নিরামিষ হয়ে গেছে। সেখানে এদের মশকরা দেখে অন্তর্জ্বালা আরো বেড়ে যাচ্ছে। তোহা তার ফেক আইডিতে স্ট্যাটাস দেয়, সুইসাইড করার সহজ উপায় কি, কষ্ট হবে না এমন উপায় বলুন। মিনিট 5 মধ্যে 30-40টা কমেন্ট পড়ে। তোহা আশা নিয়ে প্রতিটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ে। কেউ উপদেশ দিচ্ছে তো কেউ মজা নিচ্ছে। না, এরা কেউ তোহার কষ্ট বুঝবে না। তোহা ফোনটা ছুঁড়ে ফেলে দেয় দূরে। ভাবতে থাকে কিভাবে কষ্ট ছাড়া সুইসাইড করা যায়। রাত 9টার দিকে ছাদে চলে আসে। ছাদের কর্নারে দাঁড়িয়ে নিচে তাকায়। সাথে সাথে বুক কেঁপে উঠে। এই রাস্তায় একবার পড়লে মগজ নাড়ি ভুড়ি বেরিয়ে একসাথে খিচুড়ি হয়ে যাবে। তোহার ঢোক গিলে রুমে ফিরে আসে। পায়চারি করে ঘর জুড়ে। এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, কেউ কারো না। তোহার দৃঢ় সংকল্প, আজ সে মরবেই। ধীর পায়ে হেঁটে এসে বৃদ্ধা নাহারের রুমে ঢুকলো। সম্পর্কে তোহার দাদি হয়। নাহার তোহাকে দেখতে পেয়ে বললেন, কি রে সিমরি, সারাদিন নাকি খাস নাই? কি হইছে তোর? অত সব তোমার জানার দরকার নাই। তোমার ঔষধের বাক্সটা কোথায়? কেন, কি দরকার? আমার ওষুধের বক্সে তোর কি দরকার? নাহারের প্রশ্নে বিরক্তিতে ভ্রু কুঁচকালো তোহা। নিজেই খুঁজতে থাকে গোলাপি বক্সটা। নাহার সূক্ষ্ম চোখে তা পর্যবেক্ষণ করেন। তোহা বক্সটি পেলেও কাঙ্ক্ষিত ঘুমের ট্যাবলেট পেল না। ব্যর্থ মন নিয়ে নিজ রুমে ফিরে আসে। কিছু ভালো লাগছে না, মাথাটা ধরেছে খুব। ফোন হাতে নিয়ে স্ক্রিনে কিছু একটা দেখে। মুখ দেখে বোঝা গেল যা দেখতে চেয়েছিল তা দেখতে পায়নি। প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে ক্লান্ত গা এলিয়ে দেয় নরম বিছানায়। ফোনটা বেজে উঠল। তোহা চোখ বন্ধ রেখেই বিছানায় হাতড়ে খুঁজে ফোন। নাগালেও পেয়ে যায়। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে অঞ্জলির কণ্ঠ। তোহা বলছিস? তোহা অঞ্জলির ফোনে ভারী বিরক্ত হয়েছে। অবহেলার স্বরে বলল, তো আমার ফোন কি তোর জামাই ধরবো? রেগে আছিস? না, খোশ মেজাজে আছি। একটা খবর দেওয়ার ছিল। বলে ফেল। আগামীকাল বিকেলে কক্সবাজার ট্যুরে যাচ্ছি, তুই যাবি? তোহা চোখ খুলে, হ্যাঁ, এই তো সুযোগ। নিজের ডিপ্রেশন একাকিত্ব কাটানোর সুযোগ। তোহা স্বাভাবিকভাবে বলল, কবে প্ল্যান করলি? আর কারা যাচ্ছে? ভাইয়ার অফিস কলিগরা মিলে যাচ্ছে। সবাই নিজের পরিবারের সদস্যকেও নিতে পারবে। তোরও ইচ্ছে সমুদ্র দেখার, আমারও। তাই ভাইয়া বলেছে আমরা চাইলে যেতে পারি। অঞ্জলি হিন্দু ধর্মাবলম্বী হলেও অঞ্জলির সাথে তোহার আত্মার সম্পর্ক, এমনকি 2 পরিবারের সম্পর্কও বেশ সহজ। তোহা রাজি হয় এবং বলল, যাব। বিপ্লব ভাইয়াকে বলিস পাপাকে কল করতে। আচ্ছা, বলবো। রাখ এখন, আমার ভীষণ মাথা ধরেছে। অঞ্জলির ফোন কাটার অপেক্ষায় তোহা থাকলো না, সে কেটে দিল। এরপর চোখ বুঝলো। বেশি সময় লাগলো না ঘুমাতে। কান্নার পর জম্পেশ ঘুম হয়।
ভালো ঘুমের জন্য হলেও কাঁদা উচিত। তোহা ভেবেছিল বিপ্লব ভাইয়ার অফিস থেকে ট্যুরে যাওয়া হচ্ছে। এ ভুল ভাঙলো এর পরের দিন। বিপ্লব ভাইয়া তার অফিসের ক্লোজ 4-5 জনকে নিয়ে গ্রীষ্মের ছুটি কাটাতে এই প্ল্যান করেছে। বাকি কলিগদের মধ্যে 3 জন পরিবারের সদস্য নিয়ে, একটাও মেয়ে নেই। সে, অঞ্জলি আর বিপ্লব ভাইয়ার একজন কলিগও মেয়েদের মধ্যে। মহাখালী বাস টার্মিনালে সবার সাথে দেখা হয়। ঠিক সময়ে যাত্রা শুরু হয়। অঞ্জলি বিপ্লবের কলিগ বসন্তকে একা সিটে বসতে দেখে চট করে পাশে বসে পড়ে। তোহার মেজাজ খারাপ হলেও কিছু বলল না। অঞ্জলি লুকিয়ে লুকিয়ে বসন্তকে খুব ভালোবাসে। একসাথে জার্নির সুযোগ পেয়েছে, থাকুক না। তোহার পাশে বসে বিপ্লব ভাইয়ের কলিগ মেয়েটি তোহাকে বিগলিত হয়ে সে প্রশ্ন করে, নাম কি? তোহা পিট পিট করে তাকায়। এরপর সহজ গলায় বলে, তোহা আহমেদ। আপনার নাম কি? আমি শেখ নূপুর। তুমি আমাকে তুমি বলতে পারো। তোহা মিষ্টি করে হাসলো, যার অর্থ সে তুমি করেই বলবে। নূপুর কথা বাড়াতে থাকলো। সিট খালি পেলে সবাই জানালার পাশে বসতে চায়, তুমি বসোনি কেন? আমার জানালার পাশে সিট ভালো লাগে না। নূপুর অবাক হবার ভান করে বলল, এই প্রথম কোনো মেয়ের মুখে শুনলাম। তোহা মনে মনে বেশ বিরক্ত হলেও কিছু বলছে না। কি দরকার অন্যের প্রফুল্লতা কেড়ে নেওয়ার। কথার ফাঁকে তোহার নজর পড়ে পিছনের সিটে ব্ল্যাক শার্ট পরা একটা ছেলে আর চোখে তার দিকে তাকিয়ে আছে। তোহা ভ্রু কুঞ্চিত করে ফেললো, চোখ সরিয়ে নিল। নূপুরের সাথে আলাপ জমানোর চেষ্টা করল। আচ্ছা, আমি তোমাকে আপু ডাকলে খুশি হবে নাকি আপা? তোমার যাতে তৃপ্তি তাই ডেকো। তাহলে আপা ডাকি। আপা ডাকটাই কিছু যেন আছে। আমি আমার কাজিনদের আপা ডাকতেই চাই, কিন্তু তাদের আপা ডাকটা আনস্মার্ট লাগে। সত্যি বলেছ, আপা ডাকটায় অদ্ভুত একটা টান আছে। আমি আমার বোনকে আপা ডাকি, আমার ছোট বোনও আমাকে আপা ডাকে। তোহার মনে হচ্ছে ছেলেটি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একবার কি ফিরে দেখবে সেই চিন্তা তোহা করছে মিনিট খানিক ধরে। শেষমেশ সে পিছন ফিরে তাকায়। সত্যি তাই, ছেলেটা নিষ্পলক চোখে তাকিয়ে আছে। অথচ তোহার বিন্দুমাত্র অস্বস্তি হচ্ছে না। সে স্বাভাবিকভাবেই চোখ ঘুরিয়ে নেয়, সিটে হেলান দিয়ে চোখ বুজে। বেশ কিছুক্ষণ পর তোহা আবিষ্কার করলো ছেলেটি তার ডান পাশের সিটে এসে বসেছে। আগে যিনি বসেছিলেন তিনি পিছনে চলে গিয়েছেন। কি অদ্ভুত! তোহা ছেলেটিকে ইগনোর করতে চাইছে কিন্তু পারছে না। চতুর্থবারের মতো তাকিয়ে দেখলো ছেলেটি তার কোমরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তোহার ডান পাশের কোমরের দিকে তাকিয়ে দেখলো কামিজ উপরে উঠে এসেছে, ফলস্বরূপ কোমর দেখা যাচ্ছে। তোহার মেজাজ বিগড়ে যায়, কামিজ টেনে উন্মুক্ত অংশ ঢাকে। এরপর বড় করে নিঃশ্বাস নিয়ে নিজের মেজাজ কন্ট্রোল করে আবার চোখ বুজে তোহা ছেলেটির দিকে না তাকিয়েও বুঝতে পেরেছে ছেলেটি ভারী অবাক হচ্ছে তার ব্যবহারে। অবাক হওয়ারই কথা। তখন রাত অনেকটা। একদম প্রথম সারির প্রথম সিটের একটি মেয়ে বিরতহীনভাবে বমি করছে প্রায় মিনিট 10 ধরে। বাসে উঠলে এত বমি হয়, তাহলে উঠে কেন এরা? অন্যদের বিভ্রান্ত করে। মেয়েটির মা বাস ড্রাইভারকে বাস থামাতে বলছেন। ফার্মেসি থেকে মেয়ের জন্য ওষুধ নেবেন। বাস ড্রাইভার কিছুতেই থামাবেন না। তোহার ড্রাইভারকে ঘাউরা মনে হচ্ছে। ড্রাইভার বলছেন, পলিথিনে বমি করান আর পানি খাওয়ান, রাইতের বেলা বাস থামানো যাইব না। এ নিয়ে মহিলা ভেজাল করছেন খুব। মহিলার মুখে একটা ঝগড়াটে ছাপ আছে। তোহা বিরক্তিতে মুখ বিকৃত করলো। এত বিশৃঙ্খলা ভালো লাগে না তার। অঞ্জলির পাশ থেকে বসন্ত বলল, সামনে তো একটা বাজার আছে ড্রাইভার চাচা, আপনি বরং কষ্ট করে একটু বাস থামানোর চেষ্টা করিয়েন। ড্রাইভারের বসন্তের কথা পছন্দ হলো না, তবুও তিনি থামালেন। মহিলা মেয়েকে নিয়ে নেমে যান। পিছু পিছু আরো অনেকে নামে, এটা ওটা কেনার অজুহাত দিয়ে। একসময় বাসের সবাই নেমে যায়, শুধু বাকি তোহারা। বাস ড্রাইভার বিরক্তি নিয়ে বলে, আপনাদের কিছু দরকার লাগলে নিয়ে আসেন। না চাইতেও ওরা নামলো। বিপ্লব লুকিয়ে একটা সিগারেট ধরিয়ে ফেলল। অনেকক্ষণ সিগারেট থেকে দূরে ছিল। অঞ্জলিকে বসন্ত চানাচুর কিনে দিচ্ছে। নূপুর আর তোহা পাশাপাশি দাঁড়িয়ে। তোহা চিপস দেখছে, কোনটা কিনবে বুঝে উঠতে পারছে না। বাসের সেই অসভ্য ছেলেটি তোহার গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করছে। নূপুর শুরু থেকেই দেখছে ব্যাপারটা। নূপুর বরাবরই প্রতিবাদী মেয়ে। চাকরিজীবী বেশিরভাগ মেয়েই সাহসী আর প্রতিবাদী হয়। নূপুর তোহাকে টেনে সরিয়ে ছেলেটির সামনে দাঁড়ায়। চেহারায় রাগী ভাব নিয়ে বলে, এই ছেলে, সমস্যা কি? বাসায় মা বোন কি নাই? ছেলেটি যেন আকস্মিক ঘটনায় থতমত হয়ে গেল। কয়েকজন খারাপ চোখে তার দিকে তাকিয়ে আছে। ভোর সকালে বাস এসে থামে গন্তব্যে।
আরো আগে পৌঁছানোর কথা ছিল, রাস্তায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল, যার জন্য এতটা দেরি হলো। 4 দিনের ট্যুরে আসা এখানে কক্সবাজার শুধুমাত্র সমুদ্র সৈকত নয়, কক্সবাজার আরো দর্শনীয় স্থান ও স্থাপনার জন্য বিখ্যাত। বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এই অঞ্চলে উল্লেখযোগ্য জনপ্রিয় স্থান রয়েছে অনেক। বিপ্লব আর বসন্ত লাবণী হোটেল বুকিং করেছিল অনলাইনে। রুমে উঠতে হবে 11টায়। সবাই মিলে নাস্তা সেরে কলাতলি সমুদ্রের দিকে এগুতে থাকলো। তখন অঞ্জলি তোহাকে প্রশ্ন করলো, কক্সবাজারের লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলি বিচ, হিমছড়ি এগুলোর নাম শুধু শুনেছি। আরও কি জনপ্রিয় জায়গা আছে জানিস? তোহা দূরে তাকিয়ে ভাবে, এরপর নির্লিপ্তভাবে বলল, ইনানি বিচ, মেরিন রোড, সেন্ট মার্টিন, রামু বৌদ্ধ বিহার, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, অদিনাথ মন্দির, ডুলা হাজরা সাফারি পার্ক আছে, আরও আছে শুনছি, নাম মনে নাই। আমরা সব জায়গায় ঘুরবো, তাই না? তোহা কিছু বলল না। অঞ্জলি মুখ গুমট করে ফেললো। তোহার মাঝে মাঝে যেন কি হয়, কি অদ্ভুত ব্যবহার করে, পাত্তা দেয় না একদম। অঞ্জলি তোহাকে পাশ কাটিয়ে বসন্তের পাশাপাশি হাঁটার চেষ্টা করে। কলাতলি সমুদ্রে দেখা মিলল দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকা বেলা। সৈকতের বুকে আশ্রে পড়া এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য। মেঘ কালো সারি সারি ঝাউবাউন। ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্যের মায়াবী রূপ। কি সুন্দর, স্বপ্নের মতো সব। তোহার সবকিছু পরিপূর্ণ লাগছে। না, ঠিক নয় কথাটি। তোহার কিছু একটা মিসিং মনে হচ্ছে, এবং সে জানে মিসিংটা কি। দীর্ঘ নিঃশ্বাস ফেললো তোহা। হোটেলে তোহার রুম পার্টনার হলো নূপুর আর অঞ্জলি। এক রুমে বেড 3টা। দুপুর কাটলো সমুদ্র পাড়ের স্লিপিং চেয়ারে শুয়ে। পুরো দুপুরটা অন্যরকম ছিল। যতদূর চোখ যায় নীলে নীলে ঢেউয়ের মেলা, বর্জ্যপাতের মতো ঢেউয়ের শব্দ। 3টার দিকে নূপুর আর তোহা একসাথে ফিরছিল হোটেলে। তখন আবিষ্কার করলো পাশের সেই ছেলেটিকে। নূপুরের মেজাজ খিচড়ে গেল। পরে জানতে পারলো ছেলেটি তাদের পাশের রুমটা নিয়েছে। নূপুর আশ্চর্য হয়ে ভাবছে, একটা ছেলের এত সাহস কি করে হয়? পাবলিকের মাইরের ভয় নেই কি? নূপুরের ইচ্ছে হচ্ছে কয়টা দিতে ছেলেটাকে, কিন্তু ছেলেটি এখনো তেমন কিছু করেনি মারার মতো। রাতে যখন সে ছেলেটিকে প্রশ্ন করেছিল, ছেলেটি জবাব না দিয়ে বাসে উঠে গিয়েছিল। নূপুর মিনমিন গলায় তোহাকে বলল, ছেলেটা বেশি করতেছে না? কোন ছেলেটা? ওই যে ফাজিল বদমাস বাসের ছেলেটা। তোহা বেশ মজা পেল নূপুরের কথা শুনে। নূপুর তোহার হাসি দেখে বলল, তুমি হাসছো? একটুও কি রাগ হচ্ছে না? ছেলেটার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তোমার কি পূর্ব পরিচিত? আগে থেকেই জ্বালায় নাকি? আমি বলে রাখছি, এখনই যা ব্যবস্থা নেওয়ার নাও, নয়তো এই ছেলে খুব বড় ক্ষতি করে ফেলতে পারে। আচ্ছা। নূপুর তোহার উপর বিরক্ত হচ্ছে খুব। মেয়েটা কেমন জানি অনুভূতি শূন্য। রাত 11টা 30 তোহা হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকে। পরনে তার শাড়ি, সাদা শাড়ি পাড় ছোট ছোট নীল ফুলে সেজে আছে। তোহার ঘাড় অব্দি সোজা চুল, নাক খাড়া, ফর্সা দেখতে। আকাশে থালার মতো ইয়া বড় চাঁদ। চাঁদের মায়াবী আলোতে তোহাকে ভারী স্নিগ্ধ লাগছে। একের পর এক বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে। সামনে বিশাল সমুদ্র, নীল আকাশ জুড়ে জ্যোৎস্নার লুটুপুটি খেলা। চোখ বন্ধ করতেই কানে সমুদ্রের গর্জন। কার উপস্থিতি টের পেয়ে তোহা চোখ খুলল। বাসের ছেলেটি তার একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। তোহা কপাল কুঁচকে ফেলল। এরপর উল্টো দিকে হাঁটা শুরু করলো। তাল মিলিয়ে ছেলেটিও পাশাপাশি হাঁটছে। রাগ নিয়ন্ত্রণে আনতে পারলো না, চট করে দাঁড়িয়ে পড়ল। এরপর কটমট করে বলল, সমস্যা কি আবির? পিছু লেগেছো কেন? তোমার সাথে তো ফাইনাল ব্রেকআপ হয়ে গেল, তবুও। তোহাকে পুরো কথা শেষ করতে না দিয়ে আবির বলল, আমি ব্রেকআপ করিনি, তুমি একা একা ব্রেকআপ করেছো। আমাকে সবকিছুতে ব্লক করেছো। একজন ব্রেকআপ করলেই হলো, তুমি কেন পিছিয়ে লেগে কক্সবাজার অব্দি চলে এসেছো? আসবো না? একদম ছেলের সাথে চলে এসেছো। আমার বাপ অনুমতি দিয়েছে বলেই এসেছি। আবির শার্টের হাতা ভাঁজ করতে করতে নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার বাপ দিয়ে দিছে, এর মানে আমি আমার হবু বউকে তো একা ছেড়ে দিতে পারি না এক বস্তা ছেলের সাথে। তোহা হা করে তাকায়। ব্রেকআপের পরেও একটা মানুষ এত অধিকার দেখিয়ে কি করে কথা বলে? তোহা একবার চোখ বুজে নিঃশ্বাস ফেলল। এরপর বলল, তোমাকে আমি বিয়ে করছি না। তুমি যা করেছো, আমার কোনো দোষ নেই। সব অপরাধী জন্মগত অধিকার, ধরা পড়ার পর অপরাধ অস্বীকার করা। বেশি জানো তুমি। তোহার আর কথা বলতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়।
হোটেলে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত পায়ে হাঁটা শুরু করে। আবার দৌড়ে এসে সামনে দাঁড়ায়, অপরাধী স্বরে বলে, তুমি যে অভিযোগ করেছো সেটা ঠিক না, আমার বোঝানো উচিত ছিল তোমাকে, তা না করে উল্টো রাগ ঝেড়েছি, এই জন্য আমি সরি। আমাকে এখন বোঝানোর সুযোগ দাও প্লিজ। তোহা 2-1 সেকেন্ড আবিরের চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর সমুদ্রের দিকে মুখ করে বলল, বলো কি বলবে। আবির মৃদু হাসলো। সে জানে তোহাও তার সাথে মিলতে চাইছে, আর তোহা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ তোহা নিজেও বিশ্বাস করে না, শুধুমাত্র তার মুখ থেকে পজিটিভ দিকটা জানতে চেয়েছিল। আবির তোহার ডান হাত মুঠোয় নিল। তোহা তাকালো না। আবির বলল, আমি জানি তুমি একবারও ভাবছো না মিলার সাথে আমার সম্পর্ক আছে। মিলার সাথে মাত্র 16 দিন আমার প্রেম ছিল, দুজনের পক্ষ থেকে ভালোবাসা ছিল না। এই যে তুমি এসেছো প্রায় 3 বছর, একবারও কোনো মেয়ের দিকে অন্য চোখে তাকাইনি, সেটাও তুমি জানো। মিলার সাথে আমার যোগাযোগ ছিল না, আমাদের ফাইনাল করে ব্রেকআপ হয়নি। প্রেমের 16 দিনের দিন মিলা ফ্রান্স চলে গেল, তারপর আমাদের মাঝে আর কোনো যোগাযোগ হয়নি। আমিও 2 দিন পর ভুলে গেলাম। এমনই সম্পর্ক ছিল, সেদিন হুট করে রাস্তায় দেখা হলো। অনেকদিন পর দেখেছো তো, উত্তেজনায় জড়িয়ে ধরেছে পূর্ব পরিচিত হিসেবে, আর সেটাই তুমি দেখেছো। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম তখন এমন ভালো মতো বুঝিয়ে বললেই পারতে। আবির দোকান ধরে ফেললো, অনুরোধ করে তোহাকে বলল, সরি। তোহা আর চোখে আবিরের চোখের দিকে তাকালো। আবির আবার ক্ষমা চাইলো। তোহা সমুদ্রের দিকে এগিয়ে যায়, আবির যায় পিছন পিছন। আবির বলে, আবার সুইসাইডের চেষ্টা করেছিলে তুমি? তুমি তখন যেভাবে আমাকে বকলে, এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম তোমার মিলার সাথে তোমার সম্পর্ক আছে। আমার মিলার সাথে 16 দিনের বেশি প্রেম ছিল না যে টান অনুভব করে আবার প্রেমে জড়াবো। তখন তো বলনি। একটু ভেজাল হয়েছিল বাইরে, বাসায় এসেই তোমার অভিযোগ শুনে বাইরে ডাক্তার তোমার উপর ঝেড়ে ফেলি, এই জন্য আমি সরি। আর্মিদের সাথে প্রেম করাই ভুল। আর্মিরা কি করলো? আমি আর্মি বলে এখন পুরো আর্মি জাতির দোষ? তাই। তোহা ঠোঁট টিপে হাসলো। আবির সরু চোখে তোহার দিকে তাকিয়ে থাকলো। তোহা আবিরের দিকে না তাকিয়ে মুচকি হাসছে। আবির তোহার সামনে হাঁটু গেড়ে বসে। তোহা অবাক হয় না, সে জানতো এরকম হবে। গত মাসে আবির তার পুরো পরিবার নিয়ে বিয়ের প্রপোজাল নিয়ে আসে। তোহার পরিবার রাজি হয়। তখন তোহা ডেকে বসে, আবিরকে ছাদে ডেকে নিয়ে বলে, আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? জ্যোৎস্না রাত, সামনে সমুদ্র, এমন সময় নীল শার্ট পরে আমার হবু বর আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে, তারপর বিয়ে হবে। আবিরের তখন একটুও রাগ হয়নি। তোহার শর্ত মেনে নেয়। তোহার ভালোবাসা পেতে কত যে কষ্ট হয়েছিল তার, কিন্তু এক সময় ঠিকই প্রেমে পড়ে গেল, ভালোবেসে ফেলল। বাসে যখন আবিরকে দেখলো তোহা, তখনই তোহা ভেবে নিয়েছিল আবির এই সুযোগ হাতছাড়া করবে না। ঠিক তাই হলো। আবির চমৎকার করে বলল, রাজকন্যা তোহা, আপনি কি আমার রাজ্যের রানী হবেন? তোহা 2 দিন পর মন থেকে প্রাণ খুলে হাসলো, হাত বাড়িয়ে দেয় আবিরের দিকে। আবির আংটি পরিয়ে দিল সযত্নে, এরপর দুহাত ছড়িয়ে বলল, বুকের বাঁ পাশে অনেকক্ষণ সময় নাকি মাথা রাখবে? আবিরের কথার ঢঙ্গে তোহা আবারও হাসলো, শক্ত করে আবিরকে জড়িয়ে ধরে বলল, নীল শার্টে তোমাকে কি দারুণ লাগে তুমি জানো? জানি। তুমি তো সবই জানো, আসলে সব জানতার ভান করো। আমি যখন নীল শার্ট পরি তুমি আর চোখে আমাকে দেখো, মুগ্ধ হয়ে দেখো, তাই জানি। তোহা ধরা পড়ে লজ্জা পেল খুব। সত্যি সে লুকিয়ে আবিরকে দেখে, কেন জানি সরাসরি তাকাতে পারে না, মন কেমন যেন করে। তোহা আলতো করে আবিরের বুকে কিল দিয়ে বলল, কচু জানো তুমি, কচু। আবিরের প্যান্টের পকেট থেকে ফোন পড়ে যায়। আবির নত হয়ে ফোন তুলতে তখন অনেক দূর চোখ পড়ে। বাসে তোহার পাশে বসা মেয়েটা ব্যস্ত পায়ে এদিকে আসছে, সাথে বিপ্লব। বিপ্লবকে চিনে আবির। মেয়েটা নিশ্চয়ই ভাবছে সে তোহাকে ডিস্টার্ব করছে, তাই বিপ্লবকে নিয়ে আসছে তাকে পিটাতে। আবিরের ধারণাই ঠিক, নূপুর তোহাকে খুঁজতে সমুদ্রের পাড়ে এসেছিল। তখন দেখলো আবির তোহার পিছনে হাঁটছে। নূপুর সাবধানী হয়ে উঠে হোটেল থেকে বিপ্লবকে নিয়ে আসে। আবির তোহাকে বলে, তোমার লেডি পার্টনার আসছে আমাকে পিটানোর জন্য। তোহা ঘুরে তাকায়, নূপুর আর বিপ্লব ভাইয়া আসছে। তোহা আবিরকে বলে, উনি নুপুর আপু, আপুটা তোমাকে বখাটে ভেবেছে। আবির নিজের গাল ছুঁয়ে আক্ষেপ করে বলল, আমাকে দেখতে বকাটের মতো? আবিরের কথা শুনে তোহা জোরে হেসে ফেলল। আবির তোহাকে ফিসফিসিয়ে বলে, তোমার এই বোন আমাকে অনেক জ্বালিয়েছে বাসে, বারবার আগুন চোখে তাকিয়েছে, এখন আমি জ্বালাবো, তুমি শুধু দেখো।
কথা শেষ করেই আবির তোহাকে কাঁধে তুলে নেয়, এরপর উল্টো দৌড়াতে থাকে। নূপুর আকস্মিক ঘটনায় হতভম্ব। সে আবিরকে পিছনে ধাওয়া করে চেঁচিয়ে উঠল। কিডন্যাপার, কিডন্যাপার, কেউ ধরুন, মেয়ে ধরা। নূপুর খেয়াল করেনি বিপ্লব তার পিছু আসছে না, কারণ বিপ্লব আবিরের মুখ দেখেই চিনে ফেলেছে। নূপুরকে কিছু বলার পূর্বেই আবিরকে ধাওয়া করে নূপুর। সমুদ্রের তীর ঘেঁষে আবির যেদিকে চোখ যায় দৌড়াচ্ছে, পিছন পিছন নূপুর। তোহার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। চুলের জন্য তোহার মুখ দেখা যাচ্ছে না, তাই নূপুর তোহার হাসি দেখছে না। বিপ্লব দূর থেকে সেই দৃশ্য দেখে হেসে উঠল গগন কাঁপিয়ে। সমুদ্রের গর্জনের চাপায় পড়ল সেই হাসি। জমিনের এই দৃশ্য দেখে যেন আকাশের চাঁদও হাসছে।